সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চোখ মেলে দেখার মঞ্চ থেকে গ্রন্থ পাঠের আয়োজনে। আজকের গ্রন্থ কিষণ চন্দের ইস্তেহার। এই গ্রন্থটি কলকাতা থেকে 1981 সালে আশরাফ চৌধুরী কর্তৃক অনুবাদ করা হয়েছে এবং এই বইটি আমাকে উপহার দিয়েছিল আমার রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রবিন। রবিন একজন কৃতি শিক্ষার্থী। সে বাংলাদেশ থেকে হিমালয় পর্যন্ত বাইসাইকেলে দীর্ঘ পথ ভ্রমণ করেছে এবং তার ভ্রমণ লব্ধ অভিজ্ঞতা নিয়ে সে বর্তমানে একটি প্রতিষ্ঠানে চাকুরি করছে। আমি আজকের এই আয়োজন থেকে রবিনকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সুপ্রিয় শ্রোতা দর্শক, আপনাদেরকে আজকে কিষণ চন্দের 29 নম্বর পৃষ্ঠার অন্তর্ভুক্ত গল্প গর্ত, এই গর্ত গল্পটি আপনাদেরকে আমি উপস্থাপন করব খুবই সংক্ষিপ্ত আকারে। এইটি যদি আপনাদের কাছে কোনো সংগ্রহ থাকে কিংবা আপনারা সংগ্রহ করে নিতে পারেন, তাহলে এই বাস্তবতার প্রেক্ষাপটে রচিত এই গল্পটি আপনারা পাঠ করলে আপনাদের মনের জানালা খুলে যাবে। গ্রন্থকার এইভাবে গল্পটি শুরু করেছেন। একটি লোক গর্তে পড়ে গেল এবং এই গর্তটি ছিল অনেক গভীর কিন্তু সংকীর্ণ। সেখানে সে নিঃসঙ্গ অবস্থায় চিৎকার করতে থাকলো। জীবন রক্ষার জন্য সে আশেপাশে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো এবং তার চিৎকারে সেখানে আমরা দেখলাম দুজন লোক উপস্থিত হলো এবং তারা যে সড়ক দপ্তর রয়েছে, সড়ক দপ্তরের দুজন কর্মী, তারা এই গর্তের কাছে এসে সেখানে দেখলো একজন লোক ওখানে পড়ে গেছে এবং সে বাঁচার জন্য আকুল চেষ্টা করছে। তার চিৎকার ধ্বনিতে তারা একটু বুঝবার চেষ্টা করলো, কিন্তু তারা যে কাজটি করলো, তাদের কাছে যে গর্তের যে পরিসর, গর্তের যে গভীরতা, সেটি মাপবার জন্য যে ফিতা রয়েছিল, সে ফিতাটি তারা ব্যবহার করে গর্তের মাপ যোগ করল এবং এক পর্যায়ে এই গর্তে পড়ে থাকা লোকটি তাদেরকে অনুরোধ করলো যে আমাকে তোমরা একটু তোলো, এখান থেকে তোলো, তোমরা তো মাপযোগ করছো, কিন্তু আমাকেও উঠাও এখান থেকে, আমাকে বাঁচতে দাও। এক্ষেত্রে আমরা দেখলাম যে এই দুজন লোক তারা তাদের যে নোট বই এবং পেন্সিল ছিল সেটা নিয়ে তারা মাপযোগ করছে ডানে বায়ে এবং গভীরতা মাপার জন্য তারা ফিতাটা গর্তে ফেলে দিচ্ছে এবং এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় আমরা দেখলাম যে গর্তে পড়ে থাকা লোকটি তার জীবন বাঁচানোর যে আকুতি সে চেষ্টা করলো, কিন্তু তাদের উত্তর ছিল এই কর্মী সড়ক অধিদপ্তরের যে দুজন কর্মী ছিল, তারা আসলে নিযুক্ত হয়েছিল যে এই বিশাল সড়কের কোথায় কোথায় গর্ত আছে এবং সেই গর্তগুলির গভীরতা কত, যাতে করে সরকার সেগুলি পূরণ করার জন্য ব্যবস্থা নিতে পারে। এবং তারা সেখান থেকে যাওয়ার সময় তাকে বলে গেল যে তোমাকে উদ্ধার করা আমাদের কাজ না, আমাদের কাজ মাপযোগ করা। এ পর্যায়ে হতাশগ্রস্ত সেই লোকটি চিৎকার, আরো জোরে জোরে চিৎকার করলো এবং এক পর্যায়ে তিনজন লোক সেখানে ছুটে এলো। এই তিনজন লোক তারা গর্তের যে পড়ে থাকা লোকটি, তাদের সাথে তারা কিছুক্ষণ কথা বলল। তারা তাকে বলল যে তোমার নিশ্চয়ই দোষ আছে, দোষ না থাকলে তুমি এখানে পড়ে গেছো কি করে, তুমি তো দেখে শুনে হাঁটতে পারো না। গর্তে পড়ে থাকা লোকটি উত্তর দিল যে আপনারা দেখেন যে আশেপাশে কোনো বিদ্যুতের কোনো খুঁটি নেই এবং সবচেয়ে নিকটস্থ যে খুঁটিটা, সেখানে আপনারা দেখেন যে সেখানে কোনো বাল্বও ছিল না গত রাতে, ফলে অন্ধকারের মধ্যে আমি দ্রুত গতিতে হেঁটে যাওয়ার সময় সেখানে পড়ে যাই, আমার কোনো দোষ নেই। এ পর্যায়ে ওই তিনজন লোক চিৎকার করে বলতে থাকলো যে ওই যে স্টক এক্সচেঞ্জের গাড়ি আসছে, একে বাঁচাতে গেলে আমাদের 3-4 হাজার টাকা লাভ নষ্ট হয়ে যাবে, এবং তারা ওই গাড়ির পিছনে
ধাওয়া করলো তাদের যে বাণিজ্যিক কাজ আছে সেটি সম্পন্ন করার জন্য। এর পরের অংশে আমরা দেখছি যে আবারও সেই চিৎকার, গর্তে পড়ে থাকা লোকটি, এবং সেখানে অনেক লোকের সমাবেশ হলো। তারা উকি দিয়ে দেখবার বা অবস্থাটা বুঝবার চেষ্টা করলো। এর মধ্যে একজন বলল যে এত গভীর গর্ত, এখানে যেই তাকে রক্ষা করতে গর্তে নামবে সেই কিন্তু এখানে ক্ষতবিক্ষত হবে এবং তার ক্ষতি হবে, তার কাপড় চোপড় নোংরা হবে এবং সে নিজেও উঠবার কোনো সুযোগ নাও পেতে পারে। এরপরে আমরা দেখি যে ভিড় দেখে, এই যে অসংখ্য মানুষের ভিড় ইতিমধ্যে ওখানে জড়ো হয়েছিল, এবং আমরা দেখলাম ভিড় দেখে একজন সেপাই সে এসে সেখানে সকলকে হুমকি দিল যে তোমরা এখানে বেআইনি অবৈধ এখানে সমাবেশ করছো, ভিড় করছো, তোমাদেরকে কিন্তু আমরা এখানে আইনের আওতায় নিয়ে আসবো, তোমরা এখান থেকে চলে যাও। এরপরেও কিছু লোক সেখানে থাকবার জন্য, স্বভাবগত কৌতূহলের জন্যই তারা সেখানে থাকবার চেষ্টা করলো, এবং এক পর্যায়ে সে তাদেরকে হুমকি দিল এরপরে কিন্তু আমি তোমাদেরকে লাঠি চার্জ করবো। ফলে সমস্ত লোকজন ওখান থেকে চলে গেল এবং পুলিশটি সেখানে দাঁড়িয়ে তার সাথে, গর্তে পড়ে থাকা লোকটির সাথে কথোপকথন করবার চেষ্টা করলো। তাকে বলল যে তুমি এখানে কি জন্য এখানে ইচ্ছাকৃতভাবেই এই গর্তটার মধ্যে পড়ে আছো? তুমি কি চাঁদাবাজি করতে চাও? চাঁদা তোলার জন্য, তুমি মানুষের কাছে টাকা পয়সা নেবার জন্য তোমার এই ফন্দি ফিকির? এবং তোমার পায়ের নিচে যে পাইপটা আছে সেই পাইপটা তো হচ্ছে সড়ক অধিদপ্তরের, তুমি বিশুদ্ধ পানির পাইপ নষ্ট করছো, এবং এই জন্য তোমাকে কিন্তু শাস্তির আওতায় আনা হবে। ফলে সে লোকটি ভীত সন্ত্রস্ত হয়ে গেল এবং সে বললো যে না না, আমি আসলে এখানে কোনো উদ্দেশ্যে আসিনি, আমি একজন শ্রমিক, আমি ইট যে বহন করে সেই ইট বহন করার জন্য, নির্মাণ কাজের জন্য আমি একজন শ্রমিক। এ পর্যায়ে পুলিশ তাকে বিশ্বাস করলো না বা সেপাই তাকে বিশ্বাস করলো না। সে এক পর্যায়ে সেখান থেকে পুলিশের কাছ থেকে সে নিরাশ হলো, এবং আমরা দেখলাম যে সেই সিপাহীটি আসলে শেষ পর্যন্ত বলল যে যেহেতু তুমি এখানকার আশেপাশের মানুষের জন্য যে ব্যবস্থা, শান্তি শৃঙ্খলা সেটা ভঙ্গের চেষ্টা করছে, এই জন্য তোমাকে চালান করা হলো। এ পর্যায়ে কিন্তু আমরা দেখি সেই গর্তে পড়া লোকটি বলল যে আমাকে আগে উঠাও, তারপরে আমাকে চালানোর ব্যবস্থা করো। তখন বললো যে এটা আমার কাজ না। এই বলে লোকটিও কিন্তু আমরা যে সেপাইটি, তাকেও কিন্তু আমরা দেখলাম সেখান থেকে সে চলে যাচ্ছে। এরপরে আমরা দেখছি যে লোকটি খুবই তৃষ্ণার্ত হলো এবং তার পানি খেতে ইচ্ছা করলো, এবং সে সেই যে ভেতরে পাইপটি ছিল সেই পাইপটির যে স্ক্রু সেটা একটু আলগা করে সে পানি খাবার চেষ্টা করলো, এবং কিছুক্ষণ সে ওখান থেকে পানিও খেলো। এরপরে আমরা যে দৃশ্যটি দেখি সেটি হচ্ছে যে পাশ দিয়ে একজন কলাওয়ালা যাচ্ছিল, এবং সে গর্তে উকি দিয়ে তার চিৎকার শুনে গর্তে উকি দিয়ে কিন্তু সে দেখলো যে ওখানে একটি লোক এইভাবে অসহায় অবস্থায় পড়ে আছে, মরণাপন্ন। ও সে তাকে প্রথমে একটি কলা এবং পরে আরেকটি কলা ছুঁড়ে দিল, এবং সঙ্গে সঙ্গে তৃষ্ণার্ত গর্তে পড়ে থাকা লোকটি কলা দুটি খেয়ে নিল। এরপরেই আমরা দেখছি যে আহ, আরেকটি আরেকটি পর্বের সূচনা হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই আমরা দেখছি যে চকচকে গাড়ি সহ একজন বিদেশি ব্যক্তি সেখানে উপস্থিত হলো। তার পায়ের জুতো চকচকে, পোশাক, তার চোখে যে চশমা সবই দামি, এবং তার দুটো দাঁতও বাঁধা ছিল সোনা দিয়ে। সেটি সে বের করে তার সাথে কথা বলার চেষ্টা করলো, হেসে হেসে কথা বলার চেষ্টা করলো, এবং তাকে বললো যে এরকম তুমি এই গর্তে কিভাবে পড়ে গেছো সেগুলি সে নোট দেবার চেষ্টা করলো। এক পর্যায়ে সে তাকে বলল যে তুমি যে এখানে পড়ে আছো কতদিন হলো? তখন সে বলল যে না, আমি গত রাত্রে এখানে পড়ে গেছি। তো বললো যে তোমার আসলে কি মনে হচ্ছে? তখন গর্তে পড়ে থাকা লোকটি বলল যে এখানে মনে হওয়ার কি আছে, মানে আপনি কি জানতে চাচ্ছেন? তখন বললো আমি জানতে চাচ্ছি তোমার এই এক রাতটা তোমার কাছে কতদিন মনে হলো? তখন বললো যে এরকম আমার কাছে এটা হাজার রাত বা হাজার দিনের মতো কষ্টকর মনে হলো। তখন এই বিদেশি যে সাদা চামড়ার লোকটি সে বললো যে হ্যাঁ, আমি তোমার কাছে এটাই জানতে চাচ্ছিলাম, তুমি এত কষ্টের মধ্যে আমাকে এটা বলেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। এই নোটগুলি নিয়ে সে সেখান থেকে কিন্তু ফিরে যায়, এবং ফিরে যাওয়ার সময় বলে যে আমি নোট টোট নিলাম, এগুলি কিন্তু আসলে আমার এই মুহূর্তে কিছু করার নেই। তখন বললো যে না, আমাকে আগে তুলেন, তুলে তারপরে আপনার নোট টোট
এগুলো ইত্যাদি ব্যাপারে কি কি ব্যবস্থা আছে সেগুলি আপনি করবার চেষ্টা করেন। গর্তে পড়ে থাকা শ্রমিকটি তার নিজের ভাষায় এগুলি তাকে বললো যে না, আমাকে এখান থেকে জামফোর্ড ফাউন্ডেশন থেকে পাঠানো হয়েছে, আমি তোমার সাথে কথা বলবো এবং গর্তে পড়ে থাকা যত লোক আছে তাদের সাথে আমি কথা বলবো। তাহলে তুমি আমাকে বলো যে জার্মান, রাশিয়া, আমেরিকার মধ্যে কোনটা ভালো। সে বললো যে আমি তো সব বুঝি না এবং আমি জানিও না। তখন বললো যে না ঠিক আছে, তুমি যেহেতু জানো না আমি সেটাই নোট করে নিলাম এবং আমি দেখবো যে সরকারের কাছে এটা পাঠাবো এবং সেটা যা আগে জার্মান যাবে, জার্মান থেকে জার্মানিতে যাবে, সেখান থেকে এটি আসলে ফাইল আকারে নথি আকারে চলে যাবে সরকারের কাছে, সরকারের নির্দিষ্ট সংস্থার কাছে যাবে, সেখান থেকে এটি তোমাদের দেশের সরকারের কাছে আসবে, সব মিলে এটা 2 বছর পরে তোমাকে উদ্ধার করা হবে। এর মধ্যে আমরা দেখলাম যে এই গল্পের মধ্যে যেটা উল্লেখ করা হয়েছে, যে বর্ণনা করা হয়েছে, সেখানে এই বিদেশি লোকটি, সাদা চামড়ার লোকটি চলে যাওয়ার পরে সেখানে একজন জটাধারী লোক উপস্থিত হয় এবং সে গর্তের মধ্যে উঁকি দিলে পরে গর্তের মধ্যে থেকে সে লোকটি আসলে মানে আকুতি জানায় যে আমাকে এখান থেকে তোলার ব্যবস্থা করো। তখন জটাধারী লোকটি বলল যে তোমাকে তো আমি তুলতে পারবো না, তোমার জন্য আমি প্রার্থনা করতে পারি। তখন বলল যে এরকম না, তুমি তো আমাকে ইচ্ছা করলে তুলতে পারো, যে না আমি তো এখন তীর্থে যাচ্ছি, তীর্থে যাওয়ার কারণে আমি তোমাকে এখান থেকে তুলতে পারছি না, আর এটা আমার কাজও না। সেই জন্য সে আসলে যে জিনিসটা করলো সেটি হচ্ছে যে তাকে তোলার মতো সে চেষ্টাও করলো না, বরং তাকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করলো। তাকে বললো যে তুমি যে গর্তে পড়ে আছো উঠে কি করবা, অনেক ভালো আছো, উপরে তো সব জায়গায় গর্ত, আমরা তো সবাই একটা একটা করে গর্তে পড়ে আছি, এই গর্তে পড়ে থাকার চেয়ে ওই গর্তে থাকা ভালো। এই ধরনের আধ্যাত্মিক কিছু কথাবার্তা বলে সে তার অক্ষমতা প্রকাশ করে সেখান থেকে চলে গেল। ফলে আমরা দেখছি যে সে এই পর্যন্ত আসলে গর্তে পড়ে থাকা লোকটিকে উদ্ধার করবার জন্য কারো চিন্তা, কারো পরিকল্পনা, কারো অনুভূতি, কারো মানবতা বা তার বুদ্ধিবৃত্তিক কোনো চিন্তা কোনোটাই কাজ করেনি। এর কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে সেখানে একজন যুবক সে বিকেলবেলা হাঁটাহাঁটি করছিল, এক পর্যায়ে গর্তের আহ, ভেতরে সে পা ঝুলিয়ে সেখানে সে ওই যে লোকটি ওখানে পড়েছিল তার সাথে গল্প করবার চেষ্টা করলো এবং কথা বললো যে এরকম তুমি এখানে পড়ে গেলা কি করে, ইত্যাদি ইত্যাদি সে তার কাছে বুঝবার বা জানবার চেষ্টা করলো। তার কৌতূহলটা খুব তীব্র ছিল। এক পর্যায়ে বললো যে তুমি এগুলা পরে আমাকে আগে উঠাও, উঠানোর পরে তুমি কিন্তু এই বিষয়গুলো আমার কাছে জানতে পারবে। শেষ পর্যন্ত আমরা দেখি যে না, ওই তরুণটিও তাকে উদ্ধার করেনি, বরং সে বললো যে আমি একজন কবি, তরুণ কবি, আমি একটা কবিতা সংকলন বের করেছি, অন্ধকারের প্রভাত, এটা সে ছুড়ে দেয় এবং বলে যে এটা তোমাকে দিলাম, তুমি এটা পড়ো, আমার আর বাইরে কিছু করার নেই, এটা আমার দায়িত্ব না। এ পর্যায়ে আমরা দেখি যে কিছুক্ষণ পরে আরেকটি বেদনা বিধুর একটি দৃশ্যের সৃষ্টি হয়। গল্পকার সেখানে সেটি সুন্দরভাবে সুবিন্যস্ত করেছেন। সেখানে আমরা কৃষ্ণচন্দ্রের যে আসলে অনুভূতির জায়গাটি, সেই অনুভূতির জায়গাটি যে বিভিন্ন পর্বে আমরা দেখলাম যে যেভাবে এটি আসলে মানে উন্মোচিত হয়েছে, যেভাবে তিনি বিন্যস্ত করেছেন, তারই একটি অংশ ছিল। কিছুক্ষণ পরে গর্তে পড়ে থাকা লোকটি দেখলো যে একটি, সে চিৎকার করছিল ক্রমাগত, কিছুক্ষণ পর পরে কানে হাত দিয়ে সে চিৎকার করছিল। ইতিমধ্যে কিন্তু আমরা দেখলাম সাপ, বিচ্ছু ইত্যাদি বিষাক্ত যে পোকামাকড় গুলি ছিল সেগুলি কিন্তু তাকে আক্রমণ করলো এবং শরীরের মধ্যে তাকে আসলে ক্ষতবিক্ষত করছিল। এ পর্যায়ে চিৎকার শুনে একজন, দেখা গেল একজন মেয়ে গর্তটার কাছে আসলো এবং সেরা মানে তার যে মানে যে একদম যে মলিন মুখটা, মানে ছেঁড়া শাড়ি ইত্যাদি একেবারে মানে বিপর্যস্ত অবস্থা, সে আসলে গর্তে পড়া লোকটির স্ত্রী, তাকে সে খুঁজে ফিরছিল। এ পর্যায়ে সে গর্তের ভিতর থেকে তার স্বামী তার নাম ধরে ডাকলো এবং কনফার্ম হলো, ওই মেয়েটি কনফার্ম হলো যে মেয়েটি হচ্ছে তার স্বামী। এবং স্বামী তাকে বললো তুমি একটু হাত বাড়িয়ে দাও, আমি তাহলে তোমার সাথে উপরে উঠতে পারবো। এবং স্ত্রী তার হাত বাড়িয়ে দিল, মেয়েটি তার হাতটা বাড়িয়ে দিল এবং উঠবার চেষ্টা করতে মেয়েটিও সেখানে গর্তে পড়ে গেল। এই এই পর্যন্ত আমরা দেখছি যে এরকম সেখানে পড়ে যাওয়ার পরে সেখানে কিন্তু তারা দীর্ঘদিন তাদের অতিবাহিত হলো, তাদেরকে আর মানে সেখানে খুঁজে কেউ পাচ্ছিল না এইভাবে, এবং 2 বছর অতিক্রান্ত হলো এবং এরপরে তাদের দুটো বাচ্চাও হলো এই গর্তের মধ্যেই। সেগুলা কিছুটা কচ্ছপের মতো দেখতে, কিছুটা হলো
আমরা দেখলাম যে একেবারে ব্যাঙের মতো দেখতে। এরকম একটা পরিবেশগত কারণে, প্রাকৃতিক কারণেই কিন্তু এরকম আকৃতি সেখানে আমরা দেখি যে ধারণ করেছে। এর 10 বছর পরের ঘটনা। 10 বছর পরে কিশোরচন্দ্র 10 বছর পরে তিনি একজন প্রগতিশীল কর্মী, তিনি সমাজ বদলের কর্মী। তিনি একটা মিছিলে যুক্ত হয়েছিলেন। সেই মিছিলটি আসলে ব্যানার ফেস্টুন সহ ভাত চাই, কাপড় চাই, কাজ চাই, শ্রমিকের নিরাপত্তা চাই ইত্যাদি স্লোগান দিয়ে তারা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এবং এক পর্যায়ে তারা গর্তটার কাছাকাছি চলে গেল এবং গর্তটার কাছাকাছি গিয়ে তারা দেখলো যে ওখানে একটা তরুণ সেখানে পড়ে আছে এবং তার সাথে আরো 3টি মানুষ। তারা বুঝলো যে এটি একটি দুর্ঘটনা ঘটেছে এবং সে আহ, যে লেখকও সেখানে যুক্ত ছিলেন, যে যারা ওখানে কর্মী ছিল, সমাজকর্মী ছিল, তারা সকলে বললো যে এরকম তোমরা পড়ে আছো, তোমাদেরকে আমরা এখন উঠাবো, আমরা হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি উঠে পড়ো। এ পর্যায়ে কিন্তু আমরা দেখলাম যে সেখানে আসলে মানে ওই গর্তে পড়ে থাকা তার স্ত্রী এবং লোকটি এবং তার 2 সন্তানকে তারা নিয়ে ভিতর সন্ত্রস্ত হলো এবং তারা বাচ্চা দুটোকে, সন্তান দুটোকে আড়াল করছিল, আড়াল করে বলছিল যে এরকম না, আমাদের আমাদের সন্তান, আমাদের পরিবার, আমরা এখানেই আছি, এখানেই থাকবো এবং এখানেই আমাদের জন্য অনেক যথেষ্ট জায়গা, তোমরা আমাদেরকে তোমাদের সাথে আর আহ, মানে নেয়ার চেষ্টা করো না, আমরা এখানেই ভালো আছি। সুপ্রিয় সুধী দর্শক, দীর্ঘ সময় ধরে এই গল্পটি আহ, বর্ণনা করলাম। কৃষ্ণচন্দ্রের এই গল্পটি ইশতেহার গ্রন্থ থেকে 29 নম্বর পাতার অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি আপনাদেরকে বললাম। এটি হচ্ছে জীবনের বিপদগ্রস্ত একটি জীবন, আঘাত, বিভিন্ন ধরনের বাধা প্রতিকূলতা অতিক্রম করে শেষ পর্যন্ত গর্তে পড়ে থাকা মানুষগুলির কি পরিণতি হয় সেই বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, কিছুটা হয়তো এখানে সুবিন্যস্ত উপস্থাপন হয়নি, সেজন্য আমি দুঃখিত। সুধী দর্শক, আহ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আগামীতে আবারও দেখা হবে কোনো গ্রন্থ পাঠের কোনো আয়োজনে।